গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ফিজিক্সের উপর থেকে থাকছে 13 নম্বর ক্লাস, এবং 13 নম্বর ক্লাসে আমরা যে টপিকটা পড়ছিলাম সেটাই আমরা কন্টিনিউ করব, অর্থাৎ মোশন অর্থাৎ গতি নিয়ে আমরা আজকে পার্ট নাম্বার 5 ক্লাস আমরা করব। তো এর আগে আমরা অলরেডি কিন্তু মোশনের উপর থেকে 4টে পার্টে ক্লাস করে নিয়েছি, এবং তার আগে ইউনিট অ্যান্ড ডাইমেনশনের ক্লাসও কিন্তু তোমাদের অনেকগুলো পার্টে কভার হয়ে গেছে। সেগুলো যদি না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। তো আজকের ক্লাসে আমরা এর আগের দিনে মোশনে আমরা কমপ্লিট করেছিলাম কি, মোশনে আমরা বিভিন্ন গ্রাফ দেখেছিলাম, এছাড়া আমরা দেখেছিলাম যে অ্যাভারেজ ভেলোসিটি, এছাড়া দেখেছিলাম গ্যালিলিওর ইকুয়েশন। তো গ্যালিলিওর 3টে ইকুয়েশন আমরা এর আগের ক্লাসে পড়ে এসেছি, এবং তার উপরে কিছু নিউমেরিক্যালসও আমরা এর আগের দিনের ক্লাসে করেছি। আজকের ক্লাসেও আমরা শুরু করব সেই নিউমেরিক্যালস দিয়ে, অর্থাৎ যে সমস্ত তোমাদের থিওরি পড়ানো হয়ে গেছে, যেমন অ্যাক্সিলারেশন, তারপরে অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ ভেলোসিটি, গ্যালিলিওর সমীকরণ, এর ওপর থেকে আজকে ফার্স্টে আমরা 4 থেকে 5টা কোশ্চেন আমি রেখেছি, সেগুলো আগে সলভ করব, কারণ এই টাইপের কোশ্চেনই কিন্তু তোমাদের এক্সামে আসে। তারপর আমরা আজকের ক্লাসে যেটা পড়বো সেটা হলো নিউটনের প্রথম গতি সূত্র, অর্থাৎ নিউটনস ফার্স্ট ল। তো ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে দেখো ডিসপ্লে হচ্ছে, ফার্স্ট কোশ্চেনটা পড়ো এবং নিজেরা আগে অ্যান্সার করার চেষ্টা করো চটজলদি, যে অ্যান্সার কি আসছে, কারণ অলরেডি কিন্তু এইগুলো পড়ানো হয়ে গেছে। এই টাইপের নিউমেরিক্যালসও আমরা অলরেডি এর আগের ক্লাসগুলোতে দেখে নিয়েছি। একটা কথা বলে রাখি, ফিজিক্সে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখতে হবে, এবং প্রথম দিকের ক্লাস মানে এর আগে যে তোমাদের 12টা ক্লাস হয়ে গেছে সেগুলো যদি না দেখে থাকো, তাহলে পরবর্তীতে কিন্তু বুঝতে অসুবিধা হবে। ফিজিক্স, ম্যাথ বা যে কোনো সাবজেক্ট বলো, হিস্ট্রি বলো বা যে কোনো সাবজেক্ট বলো, যদি তোমরা সিকোয়েন্স ফলো না করো, প্রথম থেকে শেষ পর্যন্ত পরপর যদি না দেখো, তাহলে পরবর্তীতে কিন্তু বুঝতে অসুবিধা হয়। বিশেষ করে ফিজিক্স কিন্তু পরবর্তীতে তোমার কঠিন বলে মনে হতে পারে। যেখানে দেখো বলছে বরুণ সুইমস 90 মিটার লং পুল, একটা 90 মিটারের লম্বা একটা পুল আছে, সেই পুলে বরুণ কি করছে, সাঁতার কাটছে। বলছে হি কভার্স 180 মিটার ইন 1 মিনিট, সে 180 মিটার 1 মিনিটে কভার করছে, বাই সুইমিং ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার এন্ড ব্যাক অ্যালং দ্য সেম স্ট্রেট পাথ, অর্থাৎ সে সোজা পথ বরাবর চলছে। অর্থাৎ ধরো সুইমিং পুল, আচ্ছা সুইমিং পুল কিভাবে আঁকি, এখানে ধরো এই হলো সুইমিং পুল, ধরো এই হলো সুইমিং পুল, এটা হলো এ প্রান্ত, এটা ধরে নিলাম বি প্রান্ত। তো এ প্রান্ত থেকে সুইমিং শুরু হচ্ছে, এটা হলো সুইমিং পুল, জল আছে এতে সুইমিং পুলে। এবার কি হচ্ছে, সাঁতারের প্রতিযোগিতা হচ্ছে। সাঁতারের প্রতিযোগিতায় পার্টিসিপেট করছে কে, পার্টিসিপেট করছে বরুণ। এবার বরুণ শুরু করছে কোথা থেকে, বরুণ শুরু করছে এখান থেকে, এখান থেকে বি এর দিকে, মানে এর থেকে বি এর দিকে বরুণ যাচ্ছে। এর থেকে বি এর দিকে বরুণ সাঁতার কাটতে কাটতে এইভাবে যাচ্ছে, এই যে বরুণের মাথা, বরুণের হাত এইভাবে যাচ্ছে, বরুণের পা এইদিকে সাঁতার কাটতে কাটতে গিয়ে কোন পর্যন্ত যাচ্ছে, যাচ্ছে বি পর্যন্ত। বিতে গিয়ে আবার বরুণ কি করছে, এখান থেকে আবার রিটার্ন করছে বরুণ। বরুণ কি করছে, বিতে যাওয়ার পর আবার বি প্রান্ত থেকে রিটার্ন করছে। তোমরা যদি অলিম্পিক দেখে থাকো, অলিম্পিকেও এরকম ধরনের খেলা হয়, দেখবে এক প্রান্ত থেকে সাঁতার শুরু করে, একদম স্ট্রেট লাইন বরাবর যায়, গিয়ে সেই প্রান্ত থেকে আবার রিটার্ন করে। তো এইভাবে রিটার্ন করছে, রিটার্ন করতে করতে বরুণ আবার ফিরে আসছে এ প্রান্তে, এবং এর ফলে সে কত ডিস্টেন্স অতিক্রম করেছে, ডিস্টেন্স অতিক্রম করেছে বলেছে দেখো 180 মিটার ডিস্টেন্স অতিক্রম করেছে। এবং তার আগের লাইনেও বলেছে যে সুইমিং পুলের লেন্থ কত, 90 মিটার। অর্থাৎ এখান থেকে এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত লেন্থ কত, এ থেকে বি পর্যন্ত লেন্থ হলো 90 মিটার। তো গেছে 90 মিটার, ফিরে আসছে কত, 90 মিটার, গেছে 90 মিটার, ফিরে আসে 90 মিটার, টোটাল লেন্থ কত, 180 মিটার। তো 180 মিটার টোটাল লেন্থ সে অতিক্রম করছে কত মিনিটে, 1 মিনিটে অতিক্রম করছে। জানতে চাইছে অ্যাভারেজ স্পিড কত, জানতে চাইছে অ্যাভারেজ ভেলোসিটি কত। আশা করি
কোশ্চেনটা বোঝাতে পেরেছি। ভালো কোশ্চেন, এবং এত সময় অ্যান্সার চলে আসা উচিত। তো এখান থেকে ফার্স্টে দেখো অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ অ্যাভারেজ স্পিড অ্যাভারেজ স্পিড অ্যাভারেজ স্পিড সমান কি জানি, টোটাল টাইম টেকেন, সরি, অ্যাভারেজ স্পিড সমান টোটাল ডিস্টেন্স কভার্ড, টোটাল ডিস্টেন্স, টোটাল কতটা সে ডিস্টেন্স গিয়েছে, টোটাল ডিস্টেন্স কভার্ড, টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন, টোটাল টাইম টেকেন। তাহলে টোটাল ডিস্টেন্স সে কতটা গিয়েছে, 180 মিটার ডিস্টেন্স গিয়েছে। টাইম কত, টাইম দেখো বলেছে 1 মিনিট, তো 1 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করে নাও। 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড, এখানে বসাও 60। তাহলে এখান থেকে একক হয়ে গেল মিটার পার সেকেন্ড। কাটাকুটি করো, 60 দিয়ে কাটলে তিনবার যাচ্ছে কাটাকুটি, তো অ্যান্সার হবে 3 মিটার পার সেকেন্ড। এটা কিসের অ্যান্সার হলো, অ্যাভারেজ স্পিডের অ্যান্সার হলো, অ্যাভারেজ স্পিড। এবার দেখো অ্যাভারেজ ভেলোসিটি কত, অ্যাভারেজ অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি অ্যাভারেজ ভেলোসিটি আমি কি পড়িয়েছিলাম টোটাল ডিসপ্লেসমেন্ট, মানে টোটাল সরণ অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম টেকেন, টোটাল সরণ বাই টোটাল টাইম। তো টোটাল সরণ কত, দেখো স্ট্রেট লাইন বরাবর গেছে এ থেকে বি পর্যন্ত, আবার বি থেকে এ তে ফিরে এসছে, তাহলে যেখান থেকে শুরু করেছে সেখানে ফিরে এসছে, তার মানে সরণ কি হয়ে যাবে, সরণ হয়ে যাবে 0। টাইম এখানে 60 সেকেন্ড লাগুক, 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, যাই লাগুক না কেন, 0 বাই টাইম মানে অ্যান্সার হয়ে যাবে 0। অর্থাৎ অ্যাভারেজ ভেলোসিটি কত হবে, 0 মিটার পার সেকেন্ড। তো খেয়াল রাখবে ভেলোসিটি জানতে চাইছে না স্পিড জানতে চাইছে, এই জন্য বারবার বলেছি, কারণ স্পিডকে বাংলাতে অনেক সময় গতি বলবে, অনেক সময় স্পিডকে বাংলা ট্রান্সলেশনে, মানে ট্রান্সলেট তো যে এক্সামিনার তিনি তো করেন না, এরা যারা ট্রান্সলেটার আছে তারা করে। তো ট্রান্সলেটারে অনেক সময় বেগও দিয়ে দিতে পারে স্পিড এর বাংলা অর্থ, বা স্পিডের বাংলা অর্থ অনেক সময় দ্রুতিও দিতে পারে। তো বাংলা না দেখে ইংলিশ টার্মটা একটু দেখে নেবে যে ইংলিশ টার্মে কি লেখা আছে, অ্যাভারেজ স্পিড না অ্যাভারেজ ভেলোসিটি। এই জন্য প্রথম দিন থেকে বারবার বলছি যে ইংলিশ টার্মগুলো বলা হচ্ছে সেগুলো ধীরে ধীরে রপ্ত করো, কারণ এক্সামে অনেক জায়গায় তোমাদের কাজে লাগবে। তো অ্যাভারেজ স্পিড বললে টোটাল ডিস্টেন্স বাই টাইম, আর অ্যাভারেজ ভেলোসিটি বললে টোটাল ডিসপ্লেসমেন্ট, সরণ অর্থাৎ ইংলিশে কি বলবো, ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই কি টোটাল টাইম টেকেন। পরের কোশ্চেন দেখো, আচ্ছা এখানে সুইমিং পুলের প্রসঙ্গ যেহেতু এসছে, সুইমিং পুল থেকে দুটো তোমরা কোশ্চেন লিখে রাখো অনলাইনার ফরম্যাটে যে খাতায়। কোশ্চেন লেখো, ফার্স্ট কোশ্চেন, যে সুইমিং পুলে যে ইনসেক্ট যে সমস্ত পতঙ্গ জন্মায় তাদেরকে মারার জন্য কোন প্রকার রশ্মি ছাড়া হয়, কোন প্রকার রে ছাড়া হয়। অনলাইনার ফরম্যাটে যে খাতা করতে বলেছিলাম সেই খাতায় লিখে রাখবে, সুইমিং পুলে ইনসেক্টদের মারার জন্য, পতঙ্গদের মারার জন্য কোন প্রকার রে ছাড়া হয়। সেকেন্ড কোশ্চেন আরেকটা লেখো সুইমিং পুলের উপর থেকে, যে সুইমিং পুলে স্নান করার সময় যে ইচিং হয়, যে চুলকানি হয়, অনেকের হয়ে থাকে, তো সেই ইচিং হওয়ার কারণ কি। সুইমিং পুলের কথা বলেছি আমি, পুকুরের কথা বলিনি, পুকুরেও অনেক সময় হয়ে থাকে, সুইমিং পুলে স্নান করলে এটা বেশি দেখা যায়। তো সুইমিং পুলে স্নান করার সময় চুলকানি বা ইচিং হলে তার কারণ কি, কেন ইচিং হয়ে থাকে, কেন চুলকানি হয়। আর 3 নম্বর কোশ্চেন আরেকটা লেখো, যে সুইমিং পুলের যে নিচে তলা ভাগ, মানে এই যে নিচের ভাগটা অনেক সময় সুইমিং পুলেও দেখতে পারো বা বালতিতেও দেখতে পারো। তো লিখে রাখতে পারো সুইমিং পুল বা জল ভর্তি বালতিতে তার যে নিচের তল অনেকটা ওপরে উঠে আছে বলে মনে হয়। এগুলো পরবর্তীতে পড়ানো হবে, যখন লাইটের চ্যাপ্টার আসবে তখন পড়ানো হবে, প্রতিফলন প্রতিসরণের চ্যাপ্টার যখন আসবে। তো সেই নিচের তলটা যে ওপরে উঠে আছে বলে মনে হয়, সেটা আলোর কোন ধর্মের জন্য। তো 3টে কোশ্চেন বললাম কি কি, সুইমিং পুলে ইনসেক্ট অর্থাৎ পতঙ্গদের মারার জন্য কোন প্রকার রশ্মি ছাড়া হয়,
সুইমিং পুলে স্নান করার জন্য চুলকানি অর্থাৎ ইচিং হয় তার কারণ কি? আর সুইমিং পুলের তলদেশ বা কোনো জল ভর্তি বালতি বা পাত্রের তলদেশ ওপরে উঠে আছে বলে মনে হয় আলোর কোন ধর্মের জন্য? অ্যান্সার করতে লাগো। তার আগে চলে আসো সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন দেখো, ইন এ কার, একটা গাড়ি, স্টার্টিং ফ্রম এ রেস্ট থেকে একদম স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে কত ভেলোসিটিতে? 72 কিলোমিটার পার আওয়ার, ঘন্টা বেগে। কত সময় যাত্রা করছে? ইন 5 মিনিট, 5 মিনিট যাত্রা করছে। অ্যাজিউমিং দ্যাট, আমাকে অ্যাজিউম করতে বলছে যে অ্যাক্সিলারেশন ইজ ইউনিফর্ম। অ্যাক্সিলারেশন কি আছে? ইউনিফর্ম আছে, মানে এক সমান আছে। ইউনিফর্মের অর্থ কি? সমতরণে আছে। অ্যাক্সিলারেশন ইজ ইউনিফর্মের অর্থ গাড়িটা সমতরণে আছে। সমতরণ কি? নন ইউনিফর্ম মানে অসমান ত্বরণ কি? সবকিছুই অলরেডি কিন্তু আগের ক্লাসগুলোতে পড়ানো হয়ে গেছে। তাই কোনো স্টুডেন্ট যদি ফার্স্ট টাইম আজকের এই ক্লাসটা ফার্স্ট টাইম দেখে থাকো, তাদেরকে বলবো প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখে আসবে, না হলে পরবর্তীতে বা আজকের ক্লাসেও কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। এখানে জানতে চাইছে দুটো কোশ্চেন জানতে চাইছে ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন কত জানতে চাইছে। সেকেন্ড কোশ্চেন জানতে চাইছে দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ট্রেন ফর অ্যাটেনিং দিস ভেলোসিটি। দ্য ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স কভার করছে এই যে ভেলোসিটিটা সে অ্যাটেন্ড করেছে, যে 72 কিলোমিটার পার ঘন্টা। এই 72 কিলোমিটার পার ঘন্টা ভেলোসিটি তার অ্যাটেন্ড করার আগে, মানে অ্যাটেন্ড করতে করতে সে কতটা ডিস্টেন্স কভার করে নিয়েছে। আশা করি কোশ্চেন দুটো বোঝাতে পেরেছি। এবার যে তিনটে কোশ্চেন তোমাদেরকে বললাম যেগুলো অনলাইনের ফরম্যাটে খাতায় লিখে রাখতে, সেগুলো অ্যান্সার বলে দিই। তো ফার্স্ট কোশ্চেন বলেছিলাম যে সুইমিং পুলের ইনসেক্টদের মারার জন্য কোন প্রকার রশ্মি ছাড়া হয়? তো ইউভি রে ছাড়া হয়। ফুল ফর্ম হলো আল্ট্রা ভায়োলেট রশ্মি, অতি বেগুনি রশ্মি ছাড়া হয়, ইউভি রে ছাড়া হয় পতঙ্গদের মারার জন্য সুইমিং পুলে। সেকেন্ড কোশ্চেন বলেছিলাম সুইমিং পুলে স্নান করার জন্য ইচিং হয়, তার কারণ কি? তার কারণ হলো সুইমিং পুলের জলে ক্লোরিন মেশানো হয় এবং এই ক্লোরিনের জন্য ইচিং হয়ে থাকে। এবং থার্ড কোশ্চেন বলেছিলাম সুইমিং পুলের তলদেশ বা কোনো জল ভর্তি পাত্র বা কোনো বালতির তলদেশ উপরে উঠে থাকে আলোর কোন ধর্মের জন্য? তো মনে রাখবে আলোর প্রতিসরণের জন্য, রিফ্রাকশন অফ লাইট এর জন্য উপরে উঠে আছে বলে কিন্তু মনে হয়। আচ্ছা, কোশ্চেন দেখো, দুদাগের কোশ্চেন এত সময় অ্যান্সার চলে আসা উচিত যারা রেগুলার বেসিসে ক্লাস করছো। তো এখানে দেখো ফার্স্টে যা যা বলেছে সেটা লেখো। রেস্ট অবস্থা থেকে গাড়িটা চলা শুরু হয়েছে। তো রেস্ট অবস্থা থেকে চলা শুরু হয়েছে মানে প্রাথমিক বেগকে কি দ্বারা ডিনোট করি? আমরা ইউ দ্বারা ডিনোট করি। তো ইউ এর ভ্যালু বলা আছে, রেস্ট মানে 0 মিটার পার সেকেন্ড, আমি ধরে নিচ্ছি 0 মিটার পার সেকেন্ড ছিল প্রাথমিক বেগ। অন্তিম বেগ কত হবে বলে দিয়েছে 72 কিলোমিটার পার আওয়ার। অন্তিম বেগকে ভি দ্বারা ডিনোট করি, তো ভি এর ভ্যালু কত বলেছে? 72 কিলোমিটার পার ঘন্টা। 72 কিলোমিটার পার ঘন্টা বলেছে। এবার দেখো একটা কথা বলে রাখি, যে তুমি ইউটাকে মিটার পার সেকেন্ড না ধরে কিলোমিটার পার ঘন্টা ধরতেই পারতে, কিন্তু এখানে দেখো আরেকটা যে টাইম দেওয়া আছে সেটা কিন্তু মিনিট এককে দেওয়া আছে। তাহলে টাইমটাকে হয় তোমার ঘন্টাতে কনভার্ট করতে হবে, নতুবা সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো এই অঙ্কগুলোকে যদি তোমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারো তাহলে ক্যালকুলেশন করতে অনেক সুবিধা হয়। সেই কারণে আমরা প্রতিটা অঙ্ক মিটার পার সেকেন্ডে কনভার্ট করার চেষ্টা করি। এবার সাপোজ ধরো তুমি অপশন, এক্সামে অপশন থাকবে, অপশনে দেখলে অপশনগুলো সব কিলোমিটার পার ঘন্টা জানতে চাইছে, বা অ্যাক্সিলারেশন সেখানে হয়তো তোমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ারে জানতে চাই। তো মিটার পার সেকেন্ড স্কোয়ারে জানতে চাইছে মানে তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ারে কনভার্ট করতে হবে। সাপোজ ধরো ডিস্টেন্সটা কিলোমিটারে জানতে চাইছে, তার মানে তুমি এখানে এককগুলোকে ফার্স্ট থেকেই কিলোমিটার পার ঘন্টাতে কনভার্ট করে নাও। মানে যা একক জানতে চাইবে সেই অনুযায়ী আগে থেকে তুমি চেঞ্জ করে নিতে পারো বা পরবর্তীতে যেও চেঞ্জ করতে পারো, সেটা তোমার ব্যাপার। তো এখানে দেখো 72 কিলোমিটার পার ঘন্টাকে আমরা কনভার্ট করব মিটার পার সেকেন্ডে। কনভার্ট করতে গেলে কি করতে হয়? কিলোমিটার পার ঘন্টার সাথে মিটার পার সেকেন্ড কনভার্ট করতে গেলে 5 এর 18 গুণ করতে হয়। কেন গুণ করতে হয়, কিভাবে আসলো 5 এর 18, সবকিছুই আগের ক্লাসগুলোতে পড়ানো হয়ে গেছে, সেখান থেকে দেখে নেবে। 18 দিয়ে কাটলে 4 18 72, 4 5 কত হচ্ছে? 20 মিটার পার সেকেন্ড। তো অন্তিম বেগ পেয়ে গেলে 20 মিটার পার সেকেন্ড। টাইম বলে দিয়েছে কত? টাইম বলে দিয়েছে 5 মিনিট। মিনিটকে সেকেন্ডে কনভার্ট করো, সেকেন্ডে কনভার্ট করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে। 5 6 30, 300 সেকেন্ড। এছাড়া আর এখানে কিছু বলেনি।
বার করতে বলেছে কি, বার করতে বলেছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনের সূত্র আমরা পড়ে এসেছি, অ্যাক্সিলারেশন সমান অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই কি হবে টি। তো অন্তিম বেগ কত পেয়েছি 20 মিটার পার সেকেন্ড, প্রাথমিক বেগ 0 মিটার পার সেকেন্ড, টাইম কত 300 সেকেন্ড। তো এখান থেকে পাচ্ছ কত 200/300, 200/300, 0 0 কাটলো, 1 দিয়ে কাটলে কত হচ্ছে 15। তো 1/15 মিটার পার সেকেন্ড স্কয়ার পেয়ে গেলে কি, পেয়ে গেলে ত্বরণ। এবার যদি অপশানে পয়েন্টে থাকে তো পয়েন্টে কনভার্ট করে দিলে, যদি পয়েন্টে না থাকে তো এইভাবে অ্যাজ ইট ইজ রেখে দিলে। তো এটা বার হলো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন কি বলছে, সেকেন্ড কোশ্চেন বলছে দেখো ডিস্টেন্স কত বার করতে। তো ডিস্টেন্স বার করার জন্য, ডিস্টেন্স মানে কি এস, এস এর ভ্যালু কত সেটা বার করতে বলছে। তো এস এর ভ্যালু বার করার জন্য দুটো সূত্র আছে, গ্যালিলিওর দুটো সূত্র আগের দিনই পড়িয়েছি। গ্যালিলিওর তিনটে সূত্র, একটা হলো ভি ইজ ইকুয়াল টু, আচ্ছা সূত্রগুলো আরো আরেকবার এখান থেকে রিকল করাচ্ছি তোমাদের। ফার্স্ট সূত্র বলেছিলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। সেকেন্ড সূত্র পড়িয়েছিলাম এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। এবং 3 নম্বর সূত্র বলেছিলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ইউ স্কোয়ার প্লাস 2as। এবং বলেছিলাম যে যদি ত্বরণের পরিবর্তে মন্দন বলে তখন এ এর পরিবর্তে কি লিখবো, মাইনাস এ বসাবো। যেখানে যেখানে এ আছে এর পরিবর্তে কি বসাবো, মাইনাস এ। কখন বসাবো, যখন মন্দন বলবে বা ঋণাত্মক ত্বরণ বলবে। তো এখান থেকে আমি যে কোনো একটা সূত্র, হয় সেকেন্ড নাম্বার বা 3 নাম্বার, যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করলে আমার অ্যান্সার চলে আসবে, অর্থাৎ এস এর ভ্যালু চলে আসবে। তো আমি এখান থেকে সেকেন্ড যে গ্যালিলিও সূত্র সেটা আমি এখানে অ্যাপ্লাই করছি, এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো ইউ এর ভ্যালু কত 0, তো জিরোর সাথে টি গুণ করা মানে এমনিতেই 0 হবে, তাই লিখছি না। প্লাস হাফ ইন্টু এর ভ্যালু দেখো বার করেছি কত 1/15 বসালাম। টি এর ভ্যালু বলে দিয়েছে কত 300, 300 স্কোয়ার মানে 300 ইন্টু 300 লিখলাম, 300 ইন্টু 300। তো এখানে কাটো, 15 দিয়ে কাটলে 15 2 30, 2 দিয়ে কাটলে 10। তাহলে এখান থেকে 300 সাথে 10 গুণ করলে হবে 3000। তাহলে এস এর ভ্যালু হয়ে যাবে কত 3000 মিটার, বা 3000 মিটার মানে কত কিলোমিটার, 3 কিলোমিটার। তো 3 কিলোমিটার বা 3000 মিটার ডিস্টেন্স কভার করে নেবে 72 কিলোমিটার পার ঘন্টা ভেলোসিটি অ্যাটেন্ড করার আগে। আচ্ছা এই কোশ্চেনটা অনেকে ডাউট হতে পারে, যদি আমরা গ্যালিলিওর 3 নম্বর সমীকরণ অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এই সূত্রে অ্যাপ্লাই করি তাহলে অ্যান্সার সেম আসবে কিনা। তো চেক করে দেখি এখান থেকে। তো এখানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ভি এর ভ্যালু কত দেখো, ভি এর ভ্যালু 20 মিটার পার সেকেন্ড, ইউ এর ভ্যালু 0। তো ভি এর ভ্যালু 20 মিটার পার সেকেন্ড 20 এর স্কোয়ার, ইউ এর ভ্যালু 0 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এর ভ্যালু দেখো বার করেছি কত 1/15। তো এর ভ্যালু বসাও এখানে 1/15 ইন্টু এস। 20 এর স্কোয়ার মানে কত হবে 400, 400, 0 এর স্কোয়ার মানে 0ই হবে, প্লাস 2s বাই কত হচ্ছে 2s/15। এবার এসটাকে সমানের বাম সাইডে রেখে কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে হচ্ছে কত 400 ইন্টু 15 বাই কত হচ্ছে 2, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 400 কে পাচ্ছ কত এখান থেকে 200, 200 আর 15 গুণ করলে কত হবে 15 দুগুণ 30 আর 2 0 3000 মিটার অথবা 3 কিলোমিটার। তো যে সূত্রই অ্যাপ্লাই করো না কেন অ্যান্সার তোমার সেম আসবে। তো এটা আমরা এর আগের দিনও দেখিয়েছিলাম, আজকে আরো আরেকবার দেখিয়ে দিলাম। পরের কোশ্চেনে চলে আসো, এ ট্রেন অ্যাক্সিলারেট ইউনিফর্মলি ফ্রম 18 কিলোমিটার পার আওয়ার টু 36 কিলোমিটার পার আওয়ার ইন 5 সেকেন্ড। একটা ট্রেন সমত্বরণে যাচ্ছে, যেতে যেতে কি করছে, সে তার স্পিড আগে ছিল 18 কিলোমিটার পার আওয়ার, 5 সেকেন্ডের মধ্যে সে 36 কিলোমিটার পার আওয়ারে চলে গেছে। তো অ্যাক্সিলারেশন কত জানতে চাইছে,
এবং এই 18 থেকে 36 যাওয়ার মধ্যে সে কতটা ডিস্টেন্স কভার করেছে সেটা এখানে জানতে চাইছে। একদম সেম আগের মতো কোশ্চেন। তো এই সমস্ত কোশ্চেনে ফার্স্টে কি করতে হয়, ফার্স্টে যা যা বলেছে সেটা আগে লিখে নিতে হয়। তো এখানে ফার্স্টে কি বলেছে দেখো, ইউ এর ভ্যালু কত বলেছে, 18 কিলোমিটার পার আওয়ার, 18 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এখানে দেখতে পাচ্ছ 5 সেকেন্ড আছে, সুতরাং এটাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করো তাহলে তোমার সুবিধা হবে। তো 18 কিলোমিটার পার আওয়ারকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করছি। কনভার্ট করতে গেলে 5 এর 18 গুণ করতে হয়, 18 18 কেটে গেলে হচ্ছে কত, 5 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ ভি দ্বারা ডিনোট করা হয়। অন্তিম বেগ কত, 36 কিলোমিটার পার ঘন্টা বলে দিয়েছে। তো 36 কিলোমিটার মানে 36 ইন্টু মিটার পার সেকেন্ডকে সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5 এর 18 দিয়ে গুণ করছি, গুণ করলে 18 দুগুণ 36 মিটার পার সেকেন্ড। তো 5 দুগুণ 10 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। তাহলে প্রাথমিক বেগ অন্তিম বেগ দেওয়া আছে, টাইম কত সেটাও দেখো এখানে দেওয়া আছে 5 সেকেন্ড। অ্যাক্সিলারেশন কত বার করতে বলেছে, আর বার করতে বলেছে সরণ কত, এস এর ভ্যালু কত সেটা বার করতে বলেছে। তো অ্যাক্সিলারেশন বার করি আমি ফার্স্টে। অ্যাক্সিলারেশন সমান জানি অন্তিম বেগ মাইনাস, এর পর থেকে আর আমি আর সূত্র লিখবো না, এটা জাস্ট বোঝানোর জন্য বারবার সূত্র লিখছি। এক্সাম হলে কেউ সূত্র লিখবে না, ডাইরেক্ট ভ্যালু পুট করবে। তো অ্যাক্সিলারেশন সমান অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই কি সময়। তো অন্তিম বেগ কত, 10 মিটার পার সেকেন্ড, প্রাথমিক বেগ 5 মিটার পার সেকেন্ড, টাইম কত লাগছে 5 সেকেন্ড। তাহলে টাইম কত লাগছে 5 সেকেন্ড। তো এখান থেকে দেখো 10 থেকে 5 বাদ গেলে কত হচ্ছে 5, 5 বাই 5 কেটে গেলে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ কত হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু এখান থেকে ত্বরণ হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেছি। সেকেন্ড কোশ্চেন দেখি এখান থেকে। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার, সেকেন্ড কোশ্চেন কি বলেছে, এস এর ভ্যালু বার করার জন্য। তো এস এর ভ্যালু বার করার জন্য যে কোনো একটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্র অ্যাপ্লাই করি। তো ইউ ভ্যালু দেখো এখানে বলেছে কত, 5 মিটার পার সেকেন্ড, টাইম কত বলেছে 5 সেকেন্ড, প্লাস হাফ ইন্টু ত্বরণ কত বার হয়েছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এর জায়গায় 1 লিখলাম। টাইম কত বলেছে, টাইম বলেছে 5 সেকেন্ড, তো 5 এর স্কোয়ার মানে 5 ইন্টু 5 লিখে দিলাম। তো এখান থেকে ক্যালকুলেট করো, 5 5 25, এখানে 5 5 25 বাই 2, তাহলে 25 প্লাস 25 বাই 2 মানে কত হচ্ছে 12.5, 25 আর 12 37, আর 0.5 মানে 37.5 মিটার। সরণ কত হয়ে যাচ্ছে 37.5 মিটার, মানে ডিস্টেন্স কতটা কভার করছে 37.5 মিটার কভার করছে। পরের কোশ্চেনে চলে আসো। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা আরআরবি এনটিপিসি 2024 প্রিলি অ্যান্ড মেন্স স্পেশাল ফিজিক্সের ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো তোমরা দেখতে পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ, পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসি যাবতীয় এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ রেগুলার বেসিসে লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যাচ্ছে রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো তোমরা তোমাদের সময় মতো কিন্তু দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না। এটা তোমাদের কাছে আমাদের তরফ থেকে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচ যুক্ত হওয়ার একটাই বেনিফিট, সেখান থেকে তোমরা ক্লাসের রুটিন, ক্লাসের লিঙ্ক গুলো পেয়ে যাবে। এছাড়া এক্সামিনেন্টে যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন কোনো নোটিফিকেশন বা কোনো অ্যাডমিট কার্ড প্রকাশিত হোক, সবার আগে ইনফরমেশন গুলো হোয়াটসঅ্যাপ ব্যাচ থেকে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ ব্যাচ যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না, বারবার বারণ করেছি। শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করবে যে তোমরা কোন ব্যাচে অ্যাড হতে চাও, বা তোমাদের মনের মধ্যে যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কোয়ারিজ থাকে, সেটা তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করে জানাতে পারো। তোমাদের সেই কোয়ারিজ অনুযায়ী বা তোমরা যদি কোনো ব্যাচে যুক্ত হতে চাও সেই অনুযায়ী তোমাদেরকে রিপ্লাই দেওয়া হবে এবং সেই অনুযায়ী সেখান থেকে তোমাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেবো, সেটা দেখে নাও। তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই
প্রতিটা এক্সামের জন্য পেয়ে যাবে জিকে জিএস এর ক্লাস, পাবে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, পাবে রিজনিং এর ক্লাস, পেয়ে যাবে ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে, কোনো রকম চার্জেস লাগবে না। এবং এর পাশাপাশি আরআরবি এনটিপিসি স্পেশাল যে ম্যাথের ফাউন্ডেশন ব্যাচটা চলছে সেটাও কিন্তু তোমাদের প্রোভাইড করা হচ্ছে আমাদের এই চ্যানেলে। এটা বাদ দিয়ে বাকি সমস্ত এক্সামের জন্য, যে এক্সামের নামগুলো তোমরা এখন দেখে আসলে, তার জন্য ম্যাথের ক্লাস প্রোভাইড করা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যানেল বা নতুন চ্যানেল, সেটা একদমই নতুন চ্যানেল আমাদের ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেলের নাম। তো চ্যানেলের লিংক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেখান থেকে নতুন চ্যানেলটাকে তোমরা ভিজিট করে নিতে পারো এবং চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে নাও এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, চটজলদি দেখে অ্যান্সার করো। বলছে দ্য ব্রেকস অ্যাপ্লাইড টু এ কার অ্যান্ড acceleration of 6 meter per second square in the opposite direction to the motion. Opposite direction to the motion কথাটার অর্থ কি? একটা গাড়ি চলছে, যেতে যেতে সে হঠাৎ করে কি অ্যাপ্লাই করলো? ব্রেক অ্যাপ্লাই করলো, ব্রেক মারলো। ব্রেক মারার পরে কি হচ্ছে? অ্যাক্সিলারেশন কি হচ্ছে? 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার হিসাবে অপোজিট ডিরেকশনে কিন্তু অ্যাক্সিলারেশন হচ্ছে। তো অপোজিট ডিরেকশনে মানে এখানে বলতে চাইছে কথাটা ঘুরিয়ে ঋণাত্মক ত্বরণ হচ্ছে, অর্থাৎ গাড়িটার মন্দন হচ্ছে। বলছে ইফ এ কার টেক্স 2 সেকেন্ড টু স্টপ আফটার দ্য অ্যাপ্লিকেশন অফ ব্রেক, ব্রেক অ্যাপ্লাই করা 2 সেকেন্ডের পর গাড়িটা সম্পূর্ণভাবে থামছে, এখানে বার করতে বলছে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স ইট ট্রাভেল ডিউরিং দিস টাইম। এই 2 সেকেন্ডের মধ্যে, মানে গাড়িটা একটা স্পিডে যাচ্ছিল, ব্রেক অ্যাপ্লাই করলো, 2 সেকেন্ড পরে গাড়ি থামলো, তো এই 2 সেকেন্ডের মধ্যে গাড়িটা কতটা ডিস্টেন্স কভার করেছে সেটাই এখানে জানতে চাইছে। ভালো কোশ্চেন, এবং এই টাইপেরই কোশ্চেন তোমরা এক্সামে তোমাদেরকে দেবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখতে পাবে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো বলছে ত্বরণ, ত্বরণ কি বলেছে? ত্বরণ বলেছে নেগেটিভ ত্বরণ। তো নেগেটিভ ত্বরণ কত? -6 মিটার পার সেকেন্ড স্কয়ার। মাইনাস কেন দিলাম? কারণ নেগেটিভ ত্বরণ। এটাকে যদি আমি রিটারডেশন লিখতাম, মানে মন্দন লিখতাম, তাহলে আমি ডাইরেক্টলি লিখতাম রিটারডেশন সমান 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তবে একটা কথা প্রত্যেককে বলে রাখবো যে তোমরা একাডেমিক পড়ছো না, যে তোমাদের এখানে এত বেশি ডিটেলসে তোমাদের লিখতে হবে। তোমরা জাস্ট ক্যালকুলেশন করে অ্যান্সার কি আসবে সেটাই তোমাদের কাজ, সেটাই মার্কিং করাই তোমাদের কাজ। সুতরাং আমি একটা কথা বলবো যে তোমরা রিটারডেশনের সূত্র মনে না রেখে, কারণ অ্যাক্সিলারেশনের উল্টো হবে রিটারডেশন। অ্যাক্সিলারেশন মানে কি? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টি, আর রিটারডেশন মানে কি? প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ বাই টি। তো দুটো সেম জিনিস, দুটো না মনে রেখে একটা মনে রাখো, শুধুমাত্র অ্যাক্সিলারেশনের সূত্র মনে রাখো। রিটারডেশন যদি দেয়, মন্দন যদি দেয়, যেমন এই কোশ্চেনটার ক্ষেত্রে দিয়েছে, তখন কি করবে? অ্যাক্সিলারেশন যেটা বার হবে তার আগে জাস্ট একটা মাইনাস সাইন যোগ করে দেবে, মাইনাস সাইন একটা যোগ করে দেবে, নেগেটিভ চিহ্ন। বা রিটারডেশন দেওয়া থাকলে অ্যাক্সিলারেশনে কনভার্ট করে নেবে কি হিসাবে? মাইনাস থাকলে সেটাকে পজিটিভ করে নেবে, জাস্ট এইটুকু পার্থক্য। আচ্ছা, এখানে অ্যাক্সিলারেশন রিটারডেশন এখানে দেওয়া আছে, লিখলাম। তারপর এখানে বলছে দেখো যে এখানে বলছে কি বলছে? এখানে বলছে যে টাইম, টাইম কত লাগছে? টাইম লাগছে দেখো 2 সেকেন্ড টাইম লাগছে। তারপরে দেখো বলছে গাড়িটা কি করছে? ব্রেক অ্যাপ্লাই করার পর গাড়িটা সম্পূর্ণভাবে থেমে যাচ্ছে, অর্থাৎ গাড়ির অন্তিম বেগ বলে দিয়েছে কত? 0 মিটার পার সেকেন্ড। গাড়ির অন্তিম বেগ বলে দিয়েছে কত? 0 মিটার পার সেকেন্ড, কিন্তু গাড়ির প্রাথমিক বেগ বলে দেয়নি। এবং এস যে সূত্র দুটোতে আছে, গ্যালিলিওর সূত্র, অর্থাৎ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, আরেকটা সূত্র হলো ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। দুটোতেই কিন্তু আমি যদি এস এর ভ্যালু বার করতে যাই, কারণ এখানে বার করতে বলেছে, এস এর ভ্যালু বার করতে বলেছে, অ্যাকচুয়ালি এস এর ভ্যালু যদি বার করতে চাই তাহলে আমার ইউ এর ভ্যালু প্রয়োজন হবে। তাই সবার প্রথমে আমার ইউ এর ভ্যালু খুঁজতে হবে, যে ইউ এর ভ্যালু কিভাবে বার করব। তো ইউ এর ভ্যালু আমি অ্যাক্সিলারেশনের সূত্রে বা রিটারডেশনের সূত্রে, যে কোনো একটা সূত্রে, হয় এই সূত্র নতুবা এই সূত্র, যে কোনো একটা সূত্রে অ্যাপ্লাই করলে আমার কিন্তু এখান থেকে ইউ এর ভ্যালু চলে আসবে। তো অ্যাক্সিলারেশনের আমি সূত্র অ্যাপ্লাই করছি, কারণ আমি বারবার বলছি তোমাদের শুধুমাত্র একটাই সূত্র মনে রাখবে, অ্যাক্সিলারেশনের সূত্র।
তো অ্যাক্সিলারেশন মানে অ্যাক্সিলারেশন ভ্যালু কত -6 মিটার পার সেকেন্ড স্কয়ার, এর ভ্যালু লিখলাম -6, ভি এর ভ্যালু 0, ইউ এর ভ্যালু বার করব, টি এর ভ্যালু বলেছে 2 সেকেন্ড। তো এখান থেকে কোনাকুনি গুণ করো, তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে মাইনাস ইউ ইকুয়াল টু -6 দুগুণ 12, অর্থাৎ ইউ এর ভ্যালু কত পেয়ে গেলে 12 মিটার পার সেকেন্ড পেয়ে গেলে প্রাথমিক বেগ। এবার যেই মাত্র প্রাথমিক বেগ তুমি পেয়ে যাচ্ছ, সাথে সাথে তুমি গ্যালিলিওর যে কোনো একটা সূত্র থেকে তোমরা কিন্তু অ্যান্সার বার করতে পারবে যে কতটা ডিস্টেন্স অতিক্রম করছে। তো এখান থেকে এস এর ভ্যালু বার করতে হবে, তো ইউ এর ভ্যালু কত পেয়ে গেছি 12, টাইম কত 2 সেকেন্ড, 2 লিখলাম, হাফ ইনটু ত্বরণ কত, ত্বরণ বলেছে দেখো, কারণ এ এখানে ত্বরণ কত -6, তো এখানে -6, ভালোভাবে খেয়াল রাখবে এখানে +6 লিখে দেবে না, -6 হবে ইনটু টাইমের স্কয়ার অর্থাৎ 2 এর স্কয়ার, টাইমের স্কয়ার 2 এর স্কয়ার। আচ্ছা একটুখানি এই সাইডে চেপে লিখছি কারণ এখানে জায়গাটা শর্ট হয়ে গেছে। ইউ এর ভ্যালু কত পেয়েছি 12, টাইম কত 2 সেকেন্ড লিখলাম, প্লাস হাফ ইনটু এর ভ্যালু কত, এর ভ্যালু দেখো -6, কারণ কি মন্দন হচ্ছে সেই কারণে -6, তো -6 লিখবে, এখানে শুধুমাত্র 6 লিখে চলে আসবে না, অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। তারপরে টাইম কত বলা আছে, টাইম বলা আছে 2 সেকেন্ড, তো 2 এর স্কয়ার। এখান থেকে ক্যালকুলেট করো, 12 দুগুণ কত হচ্ছে 24, এখান থেকে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, তো হাফ ইনটু 6 ইনটু 2 ইনটু 2, তো একটা 2 একটা 2 এখান থেকে কেটে গেল, তো 12 মাইনাস এখান থেকে হচ্ছে কত, সরি 12 কেন, 12 দুগুণ 24, 12 দুগুণ 24 মাইনাস এখান থেকে হচ্ছে 6 দুগুণ কত 12, তাহলে 24 থেকে 12 বাদ গেলে কত হচ্ছে 12, তো সরণ কত, সরণ হলো 12 মিটার, অ্যান্সার কত হবে 12 মিটার। 12 মিটার পরে গিয়ে গাড়িটা কিন্তু স্টপ হয়েছে, 2 সেকেন্ডে 12 মিটার গেছে। পরের কোশ্চেনে চলে আসো, এ কার স্টার্টিং ফ্রম এ রেস্ট মুভস উইথ এ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন 0.1 মিটার পার সেকেন্ড স্কয়ার ফর 2 মিনিটস, ফাইন্ড দ্য স্পিড অ্যাকোয়ার্ড অ্যান্ড ডিস্টেন্স ট্রাভেল। তো যা যা বলেছে সেটা আগে লিখো। কোথা থেকে মুভ করছে, রেস্ট অবস্থা থেকে, মানে একদম স্থির অবস্থা থেকে মুভ করছে, অর্থাৎ ইউ এর ভ্যালু বলে দিয়েছে 0 মিটার পার সেকেন্ড। তারপর অ্যাক্সিলারেশন ভ্যালু বলে দিয়েছে 0.1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর বলেছে টাইম এর ভ্যালু, টাইম কত বলেছে 2 মিনিট টাইম লাগছে, 2 মিনিট মানে কত 2 ইনটু 60 সেকেন্ড মানে 120 সেকেন্ড, 2 into 60 সেকেন্ড means 120 সেকেন্ড, 120 সেকেন্ড। এখানে বার করতে বলেছে কি, বার করতে বলেছে ফাইনাল স্পিড কত, অর্থাৎ ভি এর ভ্যালু কত বার করতে বলেছে। সেকেন্ডলি বার করতে বলেছে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, অর্থাৎ এস এর ভ্যালু কত সেটা বার করতে বলেছে। তো ফার্স্টে আমরা ত্বরণের সূত্র যেটা জানি, এ ইকুয়াল টু, ত্বরণের সূত্র আর আমি এখানে লিখবো না, ডাইরেক্টলি ভ্যালু পুট করব, এ ইকুয়াল টু মানে 0.1 ইকুয়াল টু অন্তিম বেগ ভি ধরে নিয়েছি, ভি মাইনাস প্রাথমিক বেগ কত 0 বাই এখানে টাইম কত দেওয়া আছে 120 সেকেন্ড বাই 120। তো এখান থেকে কোনাকুনি গুণ করলে ভি এর মান পেয়ে যাচ্ছ 120 ইন্টু 0.1 তুলে দেখাচ্ছি, আমি ডাইরেক্টলি এখানে 12 লিখতে পারতাম, কারণ অনেকে আবার অঙ্কে উইকনেস আছে, তো পয়েন্ট তুলে দিলে নিচে 10 আসবে, তো সেই 0 এখান থেকে কেটে গেল, তো এখান থেকে অন্তিম বেগ পেয়ে গেলে 12 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ হয়ে গেল 12 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখানে স্পিড বানানটা ভুল আছে কোশ্চেনে, স্পিড বানান টাইপিং মিস্টেক আছে, স্পিড, তাহলে কত স্পিড সে গেইন করবে 12 মিটার পার সেকেন্ড স্পিড সে গেইন করবে। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার এখান থেকে চলে আসলো। সেকেন্ড কোশ্চেন, এ নম্বর কোশ্চেনের অ্যান্সার এখান থেকে চলে আসলো। সেকেন্ড কোশ্চেন কি বলছে, সেকেন্ড কোশ্চেন বলছে যে এখান থেকে ডিস্টেন্সের ভ্যালু বার করতে, এখান থেকে ডিস্টেন্স, তো ডিস্টেন্সের ভ্যালু এস ইকুয়াল টু, আচ্ছা এস ইকুয়াল টু ইউটি প্লাস ওটা না ধরে অন্য সূত্র ধরি,
ভি স্কোয়ার দিয়ে করি, দেখি যে অ্যান্সার একই আসে কিনা। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভি স্কোয়ার এখানে 12 এর স্কোয়ার প্লাস ইউ এর ভ্যালু কত, 0, 0 এর স্কোয়ার বা 0 যাই হোক না কেন একই হবে, প্লাস 2 ইন্টু ত্বরণ কত বলেছে 0.1, এস এর ভ্যালু বার করতে হবে। 0.1 মানে এখান থেকে পয়েন্ট উঠে গিয়ে নিচে এখানে হয়ে যাবে কত, নিচে এখানে হয়ে যাবে 10, নিচে এখানে হয়ে যাবে কত, নিচে এখানে হয়ে যাবে 10। তো এখান থেকে কাটাকুটি করলে, এখান থেকে কাটাকুটি করলে 5 দুগুণ 10, তো এখান থেকে থাকছে দেখো অ্যাকচুয়ালি 12 এর স্কোয়ার মানে 144, 0 এর স্কোয়ার মানে 0 মানে কিছুই নেই, এখান থেকে থাকছে এস বাই কত, এস বাই 5, ওপরেরটা এস বাই 5, তাহলে এস এর ভ্যালু কি হবে 144 ইন্টু 5, গুণ করে দাও, 4 5 20 শূন্য হাতে 2, 4 5 20 21 22 2 হাতে 2, 5 1 5 5 আর 2 7, 720 মিটার, 720 মিটার হয়ে যাবে ডিসটেন্স। তো 720 মিটার হয়ে যাবে কি, হয়ে যাবে ডিসটেন্স। নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেনটা দেখো, একদম সেম টাইপের কোশ্চেন, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। হোমওয়ার্ক তোমাদের কালকে রবিবার ছুটি থাকছে, সোমবারে আবার ক্লাস হবে। তো হোমওয়ার্ক দিলাম 6 নম্বর কোশ্চেন এবং 7 নম্বর কোশ্চেন। এই দুটো কোশ্চেন বাড়িতে অবশ্যই নিজেরা চেষ্টা করবে, দাগ নম্বর সহকারে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ক্লাস শেষ হবার পর যে এর অ্যান্সার কি আসে। 6 দাগ এবং 7 দাগ অ্যান্সারের অপেক্ষায় আমরা থাকবো, এবং যদি আটকে যায়, যদি কেউ অ্যান্সার না করো তাহলে পরবর্তী ক্লাসে আর করাবো না। যদি আটকে যায় কারোর, তাহলে যে কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে বা তোমরা অ্যান্সার করেছো, তাহলে আমরা পরবর্তী ক্লাসে এই দুটো কোশ্চেন থেকে আমরা শুরু করব, বা এই দুটো কোশ্চেন আমরা পরবর্তী ক্লাসে দেখে নেব। এবার আমরা আজকের ক্লাসে যেটা ক্লাসের শুরুতে বলেছিলাম যে নিউটনের গতিসূত্র, ফার্স্ট ল অফ মোশন, ফার্স্ট ল অফ মোশন বা নিউটনস ফার্স্ট ল, নিউটনস ফার্স্ট ল, নিউটনের প্রথম গতিসূত্র ব্যাপারে আমরা আলোচনা করব। আচ্ছা, এটার আগে তোমাদের যেটা জানতে হবে, সেটা এখনো হয়নি, সেটা মানে ফার্স্ট ল এর আগে তোমাদের জানতে হবে ইনারশিয়া, ল অফ ইনারশিয়া, অর্থাৎ জড়ত্ব, ল অফ ইনারশিয়া। তো এটাকে মুছে দাও, মুছে দিয়ে তোমরা লেখো ল অফ ইনারশিয়া বা ইনারশিয়া লেখো। ইনারশিয়া কি জিনিস এটা না বুঝিয়ে আমি ল অফ মোশন বোঝাতে পারবো না, তো সেই কারণে ইনারশিয়াটা কি সেটা আগে দেখো, লেখো ইনারশিয়া। ইনারশিয়াকে বাংলাতে কি বলা হয়, জড়ত্ব। ইনারশিয়াকে বাংলাতে কি বলা হয়, জড়ত্ব। তো জড়ত্ব অর্থাৎ ইনারশিয়া কি, জড়ত্ব অর্থাৎ ইনারশিয়া কি, তো লেখো এখান থেকে। জড়ত্ব বলতে কি আগে একটুখানি আচ্ছা লিখিয়ে নিই, তারপর পরে বোঝাচ্ছি। ইনারশিয়া বা জড়ত্ব কি, তো জড়ত্ব বা ইনারশিয়া হলো কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থাতে থাকতে চায়। লেখো এখানে, কোনো বস্তু যে অবস্থায়, কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকতে চায়, সেই অবস্থাতেই থাকতে চায়। যারা ইংলিশে লিখছো লিখে নিতে পারো এখান থেকে যে প্রপার্টি of any object, property of any object by which it wants to retain its position,
ইটস পজিশন, ইটস পজিশন। কোনো বস্তু যে অবস্থায় আছে একদম সেই অবস্থাতে থাকতে চায়। সাপোজ ধরো একটা পাথর বাড়িতে পড়ে আছে, তো পাথরটা যে স্থির অবস্থায় পড়ে আছে সেই স্থির অবস্থাতেই থাকতে চায়। বা কোনো একটা চলমান বস্তু আছে, সেই বস্তুটা কিন্তু চলমান অবস্থাতেই থাকতে চায়, তাকেই বলা হয় কি ইনারশিয়া বা জড়ত্ব। বা বলতে পারো যে কোনো বস্তুর এমন গুণ, লিখে নাও এখান থেকে, কোনো বস্তুর এমন গুণ, এমন গুণ যার জন্য বস্তু তার অবস্থার পরিবর্তনে বিরোধিতা করে, যার জন্য বস্তুটি তার অবস্থা পরিবর্তনের জন্য বিরোধিতা করে, অবস্থা পরিবর্তনের জন্য বিরোধিতা করে, অবস্থা পরিবর্তনের বিরোধিতা করে। অর্থাৎ property of any object by which it can oppose, property of any object by which it can oppose change in its position, in its position। কোন বস্তুর এমন গুণ যার জন্য বস্তুটা তার অবস্থা পরিবর্তনের কে কি করে, বিরোধিতা করে, মানে অবস্থা সে পরিবর্তন করতে চায় না, তাকে আমরা বলবো কি, তাকে আমরা বলবো জড়ত্ব। এক্সাম্পল হিসেবে বোঝাচ্ছি, একটা ছোট একটা এক্সাম্পল তোমরা ধরতে পারো। তোমরা প্রত্যেকে কোনো না কোনো টাইমে মোবাইলে গেম খেলেছো বা গেম খেলো। সাপোজ ধরো তুমি সকাল 10টার সময় বাড়িতে মোবাইল নিয়ে একটা জায়গায় স্থির অবস্থায় বসে গেম খেলছো। এবার তোমার বাড়িতে তোমার মা এসে বা তোমার ঠাকুমা এসে বললো যে বাজার থেকে 1 কিলো আলু নিয়ে আসতে। এবার গেমের তখন ঠিক পিক পয়েন্ট, তুমি সেখান থেকে নড়তে চাও না। এবার তোমার মা বা তোমার বাবা বা তোমার ঠাম্মা তোমাকে বারবার প্রেশারাইজ করছে যে বাজার থেকে 1 কিলো আলু নিয়ে আসতে। তাহলে এই যে বিরোধিতা তোমার মনের মধ্যে, যে তুমি যেতে চাচ্ছ না, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে বোঝাচ্ছি। এটাই হলো জড়ত্ব, যে কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে সেই স্থির অবস্থাতে থাকতে চায়, মানে সে যে অবস্থাতে আছে সেই অবস্থাতে থাকতে চায়। সে যদি মোশনের অবস্থায় থাকে, সে যদি কোনো গতি অবস্থায় থাকে, তাহলে সে গতি অবস্থায় থাকতে চায়। তো সেটাই হলো পদার্থের জড়ত্ব। জড়ত্বের কটা ভাগ, জড়ত্বের প্রকারভেদ কটা? জড়ত্বের প্রকারভেদ হলো 3 প্রকার। তো নেক্সট পেজে লেখো যে জড়ত্বের প্রকারভেদ, জড়ত্বের প্রকারভেদ, জড়ত্বের প্রকারভেদ অর্থাৎ টাইপ অফ ইনারশিয়া, টাইপ অফ ইনারশিয়া। তো জড়ত্বের প্রকারভেদ কটা? জড়ত্বের প্রকারভেদ হলো 3 প্রকার। জড়ত্ব কে কটা ভাগে ভাগ করা যায়? ইনারশিয়াকে, টাইপ অফ ইনারশিয়াকে কটাকে ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। তো 3টে ভাগ কি কি? 3টে ভাগ কি কি দেখো। তিনটে ভাগ কি কি? তো ফার্স্টলি হলো স্থির অবস্থার জড়ত্ব, স্থির অবস্থার জড়ত্ব। সেকেন্ডলি হলো গতি অবস্থার জড়ত্ব, গতি অবস্থার জড়ত্ব। এবং আমরা ক্লাস 9-10-এ যা পড়ে এসেছি বা 7-8-এ যা পড়ে এসেছি,
এই দুটোই পড়ে এসেছি, যে জড়ত্ব বলতে একটা স্থির অবস্থা জড়ত্ব আর একটা হলো গতি অবস্থা জড়ত্ব। কিন্তু এছাড়া আরো আরেকটা জড়ত্ব আছে, সেটা কি? সেটা হলো ডিরেকশনের জড়ত্ব, মানে দিকের জড়ত্ব। দিকের জড়ত্ব সবকিছুই ডিসকাস করব এবং উদাহরণ সহকারে ডিসকাস করব, তখন ধীরে ধীরে সবকিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দিকের জড়ত্ব। আচ্ছা, স্থির অবস্থার জড়ত্বকে আমরা কি বলবো? স্থির অবস্থার জড়ত্বকে ইংলিশে বলবো ইনারশিয়া অফ রেস্ট। ইনারশিয়া অফ রেস্ট। গতির জড়ত্বকে কি বলবো? ইনারশিয়া অফ মোশন। ইনারশিয়া অফ মোশন। আর দিকের জড়ত্বকে কি বলবো? বলবো ইনারশিয়া অফ ডিরেকশন। ইনারশিয়া অফ ডিরেকশন। তাহলে জড়ত্বের প্রকারভেদ কটা? জড়ত্বের প্রকারভেদ হলো তিন প্রকার, তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো ইনারশিয়া অফ রেস্ট, ইনারশিয়া অফ মোশন এন্ড ইনারশিয়া অফ কি ডিরেকশন। নেক্সট পেজে হেডিং করো ইনারশিয়া অফ রেস্ট, অর্থাৎ স্থির অবস্থার জড়ত্ব। স্থির অবস্থার স্থির অবস্থার জড়ত্ব। স্থির অবস্থার জড়ত্ব যাকে বলা হয় ইনারশিয়া অফ রেস্ট বা রেস্ট অফ ইনারশিয়া। রেস্ট অফ ইনারশিয়া। তো এটা কাকে বলবো? যদি কোনো বস্তু স্থির অবস্থায় থাকে, যদি কোনো বস্তু যদি কোনো বস্তু স্থির অবস্থায় যদি কোনো বস্তু স্থির অবস্থায় থাকে, তাহলে সেই বস্তু চিরকাল স্থির থাকতে চায়। তাহলে সেই বস্তু তাহলে সেই বস্তু চিরকাল স্থির থাকতে চায়। স্থির থাকতে চায়। এক্সাম্পল দেবো, তার আগে যারা ইংলিশে লিখছো লিখে নিতে পারো এখান থেকে। if if any object if any object is in rest is in rest wants to be wants to be wants to be a rest। যদি কোনো বস্তু স্থির থাকে তাহলে সেই বস্তু চিরকাল স্থির থাকতে চায়। এক্সাম্পল কি হবে? এক্সাম্পল এক্সাম্পল লিখলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল লিখে রাখো, এক্সাম্পল। তো ইনারশিয়া অফ রেস্টের এক্সাম্পল কি? কোনো গাড়ি বা ট্রেন বা বাস, যার মধ্যে তুমি মনে করো বসে আছো। এই বাসটা বা এই ট্রেনটা বা এই গাড়িটা হঠাৎ যদি স্থির অবস্থায় দাঁড়িয়েছিল, দাঁড়ানো থাকা অবস্থায় দাঁড়ানো থেকে হঠাৎ সে চলতে শুরু করলো। বিশেষ করে স্কুটি বা বাইকে বুঝতে পারবে জিনিসটা আরো বেশি ক্লিয়ারলি, কারণ বাস বা ট্রেনে ব্যাক সাপোর্টের জন্য, সিটের ব্যাক সাপোর্টের জন্য থাকে, মানে ব্যাক সাপোর্ট থাকে, সেই কারণে জিনিসটা অত ভালো ক্লিয়ারলি বোঝা যায় না। সব থেকে ভালো বোঝা যায় বাইক বা স্কুটিতে। দাঁড়িয়ে আছে, হঠাৎ যদি গাড়িটা চলতে শুরু করে, দেখবে তুমি বাইকে হঠাৎ যেই তুমি অ্যাক্সিলারেট করলে দাঁড়ানো থাকা অবস্থায় একটু পিছন দিকে ঝুঁকে যাও। তো এখানে লিখে রাখো উদাহরণ হিসেবে, কোনো গাড়ি, ট্রেন বা বাস হঠাৎ করে চলতে শুরু করলে, হঠাৎ করে চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পড়ে।
পিছনের দিকে ঝুঁকে যায়, যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে যায়। তো এটা কিসের উদাহরণ? ইনারশিয়া অফ রেস্টের উদাহরণ। অর্থাৎ স্থির অবস্থায় গাড়িটাও ছিল, স্থির অবস্থায় তুমি গাড়ির উপরে বসে আছো, বাইকের উপর বসে আছো, তুমিও স্থির ছিলে। এবার হঠাৎ করে যখন মোশন দেওয়া হলো, গতি দেওয়া হলো, তো গাড়ি তো অ্যাক্সেলারেট করে গেছে, কিন্তু তোমার বডি চাইছে যে তুমি স্থির থাকো। তো তুমি যাতে আগের অবস্থানে থাকতে পারো সেই কারণে তুমি পিছন দিকে ঝুঁকে যাচ্ছ। তো পিছন দিকে ঝুঁকে যাওয়ার কারণ কি? ল অফ ইনারশিয়া। ল অফ ইনারশিয়া। সাপোজ ধরো এই হলো একটা বাইক, বাইকের আচ্ছা ছবি দেখে কেউ হাসবে না। এই হলো একটা বাইক, ধরো বাইকের এই হলো হ্যান্ডেল, বাইক। এবার তুমি এখানে বসে আছো, একটা ব্যক্তি এখানে বসে আছে, বাইক চালাচ্ছে। বাইক যেই অ্যাক্সিলারেট করবে, তো বাইক তো আগে এগিয়ে গেল, কিন্তু তোমার বডি আগে না গিয়ে সেই আগের পজিশন ধরে রাখার জন্য বাইকটা যখন এগিয়ে যাচ্ছে, তখন আগের পজিশন তোমার ধরে রাখার জন্য বডিটা সামান্য দেখবে পিছনের দিকে এরকম বেঁকে যায়, পিছনের দিকে সামান্য বেঁকে যায়। তো সেটা কিসের জন্য? সেটা হলো এই ইনারশিয়া অফ রেস্টের জন্য। নেক্সট চলে আসো সেকেন্ড নাম্বার, গতির জড়ত্ব। গতির জড়ত্ব, অর্থাৎ ইনারশিয়া অফ মোশন। ইনারশিয়া অফ মোশনটা কি? ইনারশিয়া অফ মোশন, তো যদি কোনো বস্তু গতিতে থাকে, যদি কোনো অবজেক্ট বা বস্তু গতিতে থাকে, তাহলে সেই বস্তু গতিতেই থাকতে চায়, তাহলে সেই বস্তুটি গতিতে থাকতে চায়, সেই বস্তু কি হয়? গতিতেই থাকতে চায়। ইংলিশে যারা লিখছো লিখে নাও, ইফ এনি অবজেক্ট ইজ ইন মোশন wants to be a motion, অর্থাৎ কোনো বস্তু যদি গতিতে থাকে তাহলে সেই বস্তুটা কি? গতিতেই থাকতে চায়। এক্সাম্পল হিসাবে এখানে লিখে নাও, যে কোনো চলন্ত গাড়ি বা চলন্ত বাস বা চলন্ত ট্রেন এ বসে থাকা যাত্রীরা যদি গাড়িটা ব্রেক অ্যাপ্লাই করে, বসে থাকা যাত্রীরা হঠাৎ করে গাড়িটি ব্রেক অ্যাপ্লাই করলে সামনের দিকে ঝুঁকে পড়ে, ঝুঁকে পড়ার কারণ কি? ওই সেম, ঝুঁকে পড়ার কারণ হলো গাড়ির সাথে সাথে গাড়িতে বসে থাকা যাত্রীরাও ছিল মোশনে, এবং মোশনে যেহেতু ছিল, গাড়ি হঠাৎ করে ব্রেক অ্যাপ্লাই করে গাড়ি দাঁড়িয়ে গেছে, কিন্তু নিজের তোমাদের যে বডি বা যাত্রীদের যে বডি, সেই বডি কিন্তু সেই মোশনটাকে ধরে রাখার চেষ্টা করে, এবং সেই ধরে রাখার জন্য যাত্রীরা ব্রেক অ্যাপ্লাই করলে দেখবে সামনের দিকে ঝুঁকে পড়ে। এবং 3 নম্বর ইনারশিয়া কি বললাম? 3 নম্বর বললাম
যে দিকের জড়ত্ব, দিকের জড়ত্ব অর্থাৎ ইনারশিয়া অফ ডিরেকশন, ইনারশিয়া অফ ডিরেকশন, ইনারশিয়া অফ ডিরেকশন। ইনারশিয়া অফ ডিরেকশনটা কি? যদি কোনো বস্তু যেদিকে আছে সেই দিকেই থাকতে চায়, এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। যদি, লিখে নাও আগে, যদি কোনো বস্তু যেদিকে আছে, যদি কোনো বস্তু যেদিকে আছে সেই দিকেই থাকতে চায়, সেই দিকেই, যদি কোনো বস্তু যেদিকে আছে সেই দিকেই কি থাকতে চায়, তো এটা হয়ে যাবে ইনারশিয়া অফ ডিরেকশন। ইংলিশে যারা লিখছো লিখে নাও এখান থেকে, এনি অবজেক্ট, any object oppose, any object oppose change in its direction, in its direction, any object oppose change in its direction। আচ্ছা, এখানে এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যখন বাইক নিয়ে বা চার চাকা নিয়ে যখন কোথাও ঘুরতে বেরাও, ঘুরতে বেরোলে দেখবে রাস্তা অনেক সময় এরকম একদম ইউ কার্ভ থাকে, সেটা বাঁ দিকেও থাকতে পারে আবার ডান দিকেও থাকতে পারে, এরকম ডান দিকে একদম ইউ প্যাটার্নের কার্ভ থাকতে পারে, ইউ প্যাটার্নের কার্ভ থাকতে পারে। এবার তোমরা গাড়ি নিয়ে মনে করো যাচ্ছ, এই যে গাড়ি নিয়ে যাচ্ছ, দুটো রাস্তাতেই গাড়ি নিয়ে যাচ্ছ, এইভাবে যাচ্ছ। তো গাড়ি নিয়ে যখন যাচ্ছ, যেতে যেতে এই কার্ভের এখানে যখন আসবে তখন গাড়ি কি হচ্ছে, বাম দিকে মুড়ে যাচ্ছে। এবং সেই টাইমের ক্ষেত্রে দেখবে গাড়ি যদি একটু সামান্য স্পিডে থাকে, তো গাড়ি যখন তুমি বাম দিকে মুড়ছো, তুমি মানে বা যাত্রী কোন দিকে হেলে যাবে, ডান দিকে হেলে যাবে। তো এখানে এই কার্ভের ক্ষেত্রে যখন গাড়ি এসে গাড়িটা লেফট সাইড মুড়বে, এখানে লিখে রাখো, কার যদি লেফট মোড়ে, লেফট সাইডে যায়, লেফট সাইড মুড়লে, কার লেফট সাইড মুড়লে যাত্রীরা রাইট সাইড মুড়বে, ঠিক অপোজিট ডিরেকশনে মুড়বে, রাইট সাইড মুড়বে। এবং রাইট সাইড মোড়ার কারণ কি? কারণ যাত্রী কিন্তু ল অফ ইনারশিয়ার জন্য, জড়ত্বের জন্য সে তার আগের পজিশনটা ধরে রাখার চেষ্টা করেছিল। যেহেতু গাড়িটা বাঁ দিকে মুড়ে গেছে সেই কারণে কিন্তু যাত্রীরা হালকা ডান সাইডে মুড়বে। একইভাবে ডান সাইডের যদি কার্ভ থাকে, এই কার্ভটা যদি থাকে, তখন গাড়ি কোন দিকে মুড়ছে, গাড়ি মুড়ছে রাইটের দিকে, ডান সাইডের দিকে গাড়ি মুড়ছে। তাহলে যাত্রীরা কোন দিকে মুড়বে, যাত্রীরা ইনারশিয়ার জন্য, জড়ত্বের জন্য মুড়বে কোন দিকে, লেফট সাইডের দিকে মুড়বে। যাত্রীরা অ্যাকচুয়ালি মুড়ছে না, গাড়ি যেহেতু মুড়ছে, যাত্রীরা সেই জড়ত্বের জন্য আগের পজিশন ধরে রাখার চেষ্টা করছে, তাই গাড়ির রেসপেক্টে মনে হয় যাত্রীরা লেফট সাইডে মুড়ছে। আশা করি বোঝাতে পেরেছি ইনারশিয়া অফ ডিরেকশন। তো লিখে রাখতে পারো, গাড়ি ডান দিকে মুড়লে, এক্সাম্পল হিসেবে গাড়ি ডান দিকে মুড়লে বাম দিকে যাত্রীরা ঝুঁকে যায়, আর যদি গাড়ি বাম দিকে মোড়ে তাহলে ডান দিকে যাত্রীরা ঝুঁকে যাবে। এখান থেকে আরেকটা কোশ্চেন, এক্সামের ফেভারিট কোশ্চেন এবং এক্সামিনার দিয়ে থাকে, এখান থেকে একটা কোশ্চেন দেয় যে সর্বপ্রথম, এই যে এত সময় জড়ত্ব নিয়ে গেজালাম, জড়ত্ব নিয়ে বোঝালাম বা গেজালাম, তো এই জড়ত্বের নিয়ম, সর্বপ্রথম জড়ত্বের নিয়ম অর্থাৎ ল অফ ইনারশিয়া, ল অফ ইনারশিয়া কে দিয়েছিল?
কে দিয়েছিল? তো সর্বপ্রথম কে দিয়েছিল ল অফ ইনার্শিয়া, জড়ত্বের নিয়ম কে দিয়েছিল? তো সর্বপ্রথম জড়ত্বের নিয়ম দিয়েছিল কে? জড়ত্বের নিয়ম দিয়েছিল গ্যালিলিও। গ্যালিলিও সর্বপ্রথম কিন্তু জড়ত্বের নিয়ম দেয়। এরপরে আমরা শুরু করব নিউটনের প্রথম নিয়ম, মানে নিউটনের গতির প্রথম নিয়ম, নিউটনস ফার্স্ট ল অফ মোশন। তো ক্লাস আজকে অনেকটা লেন্দি হয়ে গেছে, এখনো তোমাদের লাস্টে দুটো তিনটে কোশ্চেন বাকি, সেই কোশ্চেনগুলো আমরা চলে আসব। তো ল অফ মোশনটা আমরা শুরু করব পরবর্তী ক্লাসে, একদম প্রথম থেকেই শুরু করব। তো ল অফ ইনার্শিয়া আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো তোমাদের আজকে যে লাস্টে 4 থেকে 5 কোশ্চেন আছে, সম্ভবত আজ 4টে কোশ্চেন রেখেছি। তো এই কোশ্চেনগুলো অলরেডি কিন্তু এর উপরে থিওরি পড়ানো হয়ে গেছে। অ্যান্সার কি হবে এক্ষুনি কমেন্ট বক্সে কমেন্ট করো। তো ফার্স্ট কোশ্চেন দেখো, ডিউরিং ড্যাশ মোশন অফ অ্যান অবজেক্ট অ্যালং দ্য স্ট্রেট লাইন the change in the velocity of the object of any time interval is 0। বলছে কি? বলছে মোশনের টাইমে, কোন প্রকার মোশনের টাইমে, ডিউরিং ড্যাশ মোশন অফ অবজেক্ট অ্যালং দ্য স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন বরাবর মোশন হচ্ছে, কোন প্রকার মোশনের ক্ষেত্রে ভেলোসিটির চেঞ্জ ইন ভেলোসিটি অফ দ্য অবজেক্ট অ্যান্ড এনি টাইম ইন্টারভাল ইজ 0। মানে যে কোনো টাইমের ইন্টারভেলে ভেলোসিটির যে চেঞ্জেস, সেই চেঞ্জেস কিন্তু হচ্ছে না, চেঞ্জেস কি হচ্ছে? চেঞ্জেস 0 হচ্ছে। সেটা কোন প্রকার মোশনের ক্ষেত্রে? সেটা অবভিয়াসলি এক সমান মোশনের ক্ষেত্রে, মানে ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে। তো অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। এক্সামে ঠিক এই টাইপেরই কিন্তু কোশ্চেন থাকবে। থিওরি পড়ানো হয়ে গেছে, থিওরি না পড়লে বুঝতে পারবে না। পরের কোশ্চেন, দ্য মোশন অফ ফ্রিলি ফলিং বডি is an example of accelerate motion। বলছে দ্য মোশন অফ ফ্রিলি ফলিং বডি, সাপোজ ধরো কোন একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ছে, একদম ফ্রিলি পড়ছে। তো এই ফ্রিলি পড়ার সময় যে যে ত্বরণটা এর উপরে অ্যাপ্লাই হচ্ছে, সেই ত্বরণটা কোন প্রকার ত্বরণ? তো যে ত্বরণটা অ্যাপ্লাই হচ্ছে উপর থেকে যখন নিচে পড়ে, সেটা অবভিয়াসলি অভিকর্ষজ ত্বরণ, যাকে আমরা জি দ্বারা ডিনোট করি, এবং যার ভ্যালু আমরা জানি 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই ত্বরণটা কিন্তু সব সময় একইভাবেই অ্যাপ্লাই হয়ে থাকে, মানে এক সমান অ্যাপ্লাই হয়ে থাকে, ইউনিফর্মলি ভাবেই অ্যাপ্লাই হয়ে থাকে। তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে, ইউনিফর্ম অ্যাক্সেলারেট মোশন কিন্তু হয়ে থাকে। পরের কোশ্চেন দেখো, দ্য রেশিও অফ দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই এ বডি টু দ্য টোটাল টাইম টেকেন বাই ইট ইজ ইটস। দ্য রেশিও অফ দ্য কি বলেছে? টোটাল ডিস্টেন্স। এই কোশ্চেনটা সম্ভবত ক্লাস থাকতেও করিয়েছি, মানে ক্লাসের মধ্যেও পড়ানো হয়েছে। দ্য রেশিও অফ দ্য টোটাল ডিস্টেন্স অফ এ বডি অ্যান্ড টোটাল টাইম এবং টোটাল ডিস্টেন্সের রেশিওকে আমরা কি বলবো? বলছে টোটাল ডিস্টেন্স আর টোটাল টাইম রেশিও, মানে আমরা ভাগ আকারে লিখতে পারি টোটাল টাইম। এদের এই রেশিওকে আমরা কি বলবো? তো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম সমান আমরা কি পড়ে এসেছি? অ্যাভারেজ স্পিড। তো অ্যান্সার হয়ে যাবে কি? অ্যাভারেজ স্পিড, গড় দ্রুতি বা গড় গতি। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, এবং এটাই আজকের ক্লাসে তোমাদের লাস্ট কোশ্চেন। এখানে বলছে দেখো যে ডিউ টু অ্যান অ্যাক্সিলারেশন of 4 meter per second square, the velocity of the body increase from 10 meter per second to 30 meter per second in a certain period. Find the displacement of the body in the period। তো এখানে তোমাদের অ্যাপ্লাই করতে হবে কি? অ্যাপ্লাই করতে হবে ফার্স্টে এখান থেকে তোমাদের বার করতে হবে, আচ্ছা, বা এখানে সবকিছু দেওয়া আছে, এখান থেকে বার করতে হবে। বার করতে কি বলেছে? ডিসপ্লেসমেন্ট বার করতে বলেছে, অর্থাৎ সরণ কত বার করতে বলেছে, এস এর ভ্যালু বার করতে বলেছে। মানে গ্যালিলিওর যে গতির সমীকরণ, সেই সমীকরণ অ্যাপ্লাই করলে অ্যান্সার চলে আসবে। তো যা যা বলেছে সেটা আগে লিখে নাও। এখানে অ্যাক্সিলারেশন বলে দিয়েছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, লিখলে। প্রাথমিক বেগ ইউ এর ভ্যালু বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড, এবং অন্তিম বেগ বলে দিয়েছে ভি এর অন্তিম বেগ বলেছে কত? 30 মিটার পার সেকেন্ড। এবার
গ্যালিলিওর সূত্রের দুটো সূত্রেই তোমাদের এস আছে। এবার কোন সূত্র তোমরা অ্যাপ্লাই করবে? তো ফার্স্ট সূত্র কি ছিল? এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখান থেকে একটা জিনিস তোমাদের অসুবিধা হবে, দেখো যে কোন সূত্র অ্যাপ্লাই করবে। একটা এই সূত্র আর একটা এই সূত্র, দুটো সূত্র থেকেই অ্যান্সার যা বার করবে সেমই আসবে। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এবার দেখো 1 নম্বরে যে সূত্রটা আমি লিখেছি, এই সূত্র যদি আমি অ্যাপ্লাই করি তাহলে টি এর মান আমার দরকার, এবং টি এর ভ্যালু কিন্তু এখানে কোশ্চেনে কোথাও বলা নেই। তাহলে আমি প্রথম সূত্র অ্যাপ্লাই করব না। সেকেন্ড সূত্রে দেখো আমার টি এর মান লাগছে না, ভি এর মান জানা বলা আছে, ইউ এর মান বলা আছে, এ এর মান বলা আছে, এস এর মান বার করতে হবে, সুতরাং আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে কখন কোন সূত্র তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এটা তোমাদের প্র্যাকটিসের উপরে চলে আসবে, যে যা যা মান দেওয়া আছে সেগুলো ডাটাগুলো লিখে নিলে, ডাটা দেখে এবার তোমরা ডিসাইড করবে যে কোন সূত্র অ্যাপ্লাই করলে কম টাইমে তোমরা অ্যান্সার বার করতে পারবে। এখানে যদি টাইম দিয়ে তুমি মানে প্রথম সূত্র অ্যাপ্লাই করতে পারো। প্রথম সূত্র অ্যাপ্লাই করার জন্য এখানে ত্বরণের যে সূত্র আছে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, সেখান থেকে টি এর মান আগে বের করে নিতে হবে, বার করে নেওয়ার পরে তারপরে 1 নম্বর সূত্র অ্যাপ্লাই করতে হবে, মানে প্রসেসটা লেন্দি হবে, তোমার টাইম বেশি লাগবে। সেকেন্ড সূত্র ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এখানে আমি ভি এর মান বসিয়ে দিচ্ছি, ভি এর মান কত? 30 এর স্কয়ার, ইউ এর মান 10, 10 এর স্কয়ার প্লাস 2 ইন্টু এ এর ভ্যালু দেখো বলা আছে 4 ইন্টু এস। তো এখান থেকে 30 এর স্কয়ার মানে 900, সমানের এক সাইডে নিয়ে আসছি, 10 এর স্কয়ার মানে কত? 100, 100, 4 দুগুণ 8 ইন্টু এস। তাহলে এখান থেকে 8s এর ভ্যালু কত পাচ্ছি? 800, 8 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে কত? 100। এস এর ভ্যালু হয়ে যাচ্ছে 100 মিটার। 100 মিটার, যেটা আছে অপশন সি তে, অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে যে নিউমেরিক্যাল গুলো করানো হলো আশা করি ক্লিয়ার হয়েছে, এবং ল অফ ইনার্শিয়া যেগুলো পড়ালাম সেগুলো আশা করি ক্লিয়ার হয়েছে। যদি এর মধ্যে থেকে কোথাও ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা আরআরবি, এনটিপিসি বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য, আরআরবি, এনটিপিসি, এসএসসি, পুলিশ, ডব্লিউবিসিএস প্রত্যেকটা এক্সামের জন্য, এবং তার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলে যে এএনএম জিএনএম এর এক্সামটা হয় সেখানেও কিন্তু ফিজিক্স একটা ভাইটাল রোল প্লে করে। তো ফিজিক্সের ফাউন্ডেশন ব্যাচ চলছে, তো এএনএম জিএনএম ব্যাচের মানে যদি এক্সাম দিয়ে থাকো, দিতে চাও তোমরা, তার জন্য কিন্তু এই ক্লাসটা ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।